ইসরায়েল তুরস্ক সম্পর্কে বাড়ছে উত্তেজনা, বিশ্ব রাজনীতিতে নতুন মোড়। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা, বিপর্যস্ত ইসরায়েলিদের জনজীবন। পদত্যাগের আন্দোলনে নজিরবিহীন চাপে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুল্ক আরোপ করে উত্থান রুখতেই চীনের বিরুদ্ধে কৌশলগত যুদ্ধ যুক্তরাষ্ট্রের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তুরস্ক ও ইসরায়েল দুই আঞ্চলিক শক্তির মধ্যে উত্তেজনা বাড়ায় প্রশ্ন উঠেছে, তারা কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? সিরিয়া ইস্যুতে ভিন্ন অবস্থান থাকলেও দুই দেশ কূটনৈতিক আলোচনায় আগ্রহী। আজারবাইজানে গোপন বৈঠক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব প্রমাণ করে সংঘর্ষ নয়, সমঝোতার পথে এগোচ্ছে তুরস্ক ইসরায়েল সম্পর্ক। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এক প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তুরস্ক ও ইসরায়েল কি সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছে? দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ও উত্তেজনা চললেও কখনোই তা সরাসরি সামরিক সংঘাতে পরিণত হয়নি। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হিসেবে অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও প্রযুক্তি নির্ভর শক্তিশালী একটি রাষ্ট্র। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় সরকার পরিবর্তনের পর দুই দেশের অবস্থান আরও স্পষ্টভাবে ভিন্নমুখী হয়ে উঠেছে। ইসরায়েল অভিযোগ করছে, ইরানপন্থী গোষ্ঠী সন্ত্রাসীদের তৎপরতা বাড়ছে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে তুরস্ক উত্তর সিরিয়ায় কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয় এবং একটি একীভূত গণতান্ত্রিক সিরিয়া গঠনের ভূমিকা রাখছে। এই ভিন্ন অবস্থানের কারণে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাস্তবে উভয় দেশ এখনও শান্তিপূর্ণ সমঝোতার দিকেই এগোচ্ছে। আজারবাইজানে গোপন বৈঠকে বসেছে ইসরায়েল ও তুরস্কের প্রতিনিধিরা, যাতে সিরিয়ায় সংঘাত এড়ানোর পথ খোলা থাকে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন। তুরস্কের অবস্থান এখন অনেক পরিণত ও বাস্তববাদী। তারা জানে একটি যুদ্ধ তাদের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর, আর ইসরায়েলও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগতভাবে আগায়। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইসরায়েলের গাজায় সামরিক অভিযানের জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বহু ড্রোন হামলা চালিয়েছে। 13 এপ্রিল জেরুজালেম সহ বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। ইসরায়েল জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হামলা প্রতিহত করার চেষ্টা চালানো হয়েছে। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রতিবাদে পাল্টা আঘাত এনেছে ইয়েমেনের ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বহু সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে এই গোষ্ঠী। 13 এপ্রিল স্থানীয় সময় রাতে হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম সহ মধ্য ইসরায়েল ও পশ্চিম তীরের বেশ কিছু এলাকায় বাসিন্দাদের সতর্ক করতে এই সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, গোষ্ঠীটি এদিন অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের গন্তব্য ছিল ইসরায়েলি ভূখণ্ড। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো বাধা দেওয়ার চেষ্টা চালানো হয়। যদিও হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে কিনা তা নিয়ে তদন্ত এখনো চলমান। ফরাসি বার্তা সংস্থা এএফপি সাংবাদিকরা জানান, জেরুজালেম শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত 18 মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে শুরু হওয়া এই অভিযানের জবাবে হুথিরা ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এই হামলা নতুন করে সংঘাতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। এবার গাজায় জঘন্য হামলার জের ধরে নিজের প্রধানমন্ত্রীর আসন হারাতে বসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষই তার পদত্যাগের দাবিতে নেমেছে রাস্তায়। অবশেষে কি তাহলে সত্যি নিজ মসনদ হারাবে বর্বর দখলদার শাসক নেতানিয়াহু? এবার গাজায় জঘন্য হামলার জের ধরেই নিজের প্রধানমন্ত্রীর আসন হারাতে বসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষই তার পদত্যাগের দাবিতে নেমেছে রাস্তায়। অবশেষে কি তাহলে সত্যি নিজ মসনদ হারাতে বসেছে বর্বর দখলদার শাসক নেতানিয়াহু?
গাজায় চলমান যুদ্ধের কারণে নজিরবিহীন চাপে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি দেশটির বিমান বাহিনীর 1000 খানেক সদস্য যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে নেতানিয়াহুর কাছে চিঠি পাঠান। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটের কয়েকশো সদস্য। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে অভিযানের পর থেকে জিম্মি মুক্তির আন্দোলন ধীরে ধীরে রূপ নিয়েছে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে। দেশটির প্রতিটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সাধারণ নাগরিকেরা রাজপথে নেমে এসেছে। বিক্ষোভকারীদের মতে ইসরায়েল গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। এরই মধ্যে একের পর এক বিতর্ক ও দুর্নীতির অভিযোগ নেতানিয়াহুকে ঘিরে তৈরি করেছে রাজনৈতিক সংকট। কাতার গেট কেলেঙ্কারি তার 2 ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্নীতির মামলায় তাকে নিয়মিত আদালতের মুখোমুখি হতে হচ্ছে। এই কারণেও জনগণের প্রবল রোষানলের মুখে পড়েছে নেতানিয়াহু। বিক্ষোভকারীরা বলছেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা জিম্মিদের মুক্তি এবং একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাসের অধিকার চাই। সব মিলিয়ে অভ্যন্তরীণ বিক্ষোভ, আন্তর্জাতিক সমালোচনা এবং যুদ্ধক্লান্ত সেনাবাহিনীর বিরোধিতায় নেতানিয়াহু এখন এক জটিল রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখে পড়েছে। নাজমা, মাই টিভি। বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে শুল্ক যুদ্ধ শব্দটি বারবার উঠে আসছে আন্তর্জাতিক সংবাদ শিরোনামে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যিক সম্পর্ক হয়ে উঠেছে উষ্ণ, যেখানে একে অপরের রপ্তানি পণ্যের উপর ধারাবাহিকভাবে শুল্ক আরোপ করে চলেছে। এই শুল্ক নীতি শুধুমাত্র অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, বরং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক আধিপত্য ঠেকাতেই মূলত শুরু হয়েছে এই শুল্ক যুদ্ধের খেলা। বিস্তারিত জানব রিপোর্টে। বিশ্বব্যাপী অর্থনৈতিক ভারসাম্য, ভূ রাজনৈতিক সম্পর্ক ও প্রযুক্তিগত প্রতিযোগিতাকে সামনে রেখেই যেন এই শুল্কযুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন দেখার বিষয়, এই কৌশল আদৌ কার্যকর হয় কিনা, নাকি উল্টো বিশ্ব বাণিজ্য আরও জটিল হয়ে পড়ে। চলতি বছরের এপ্রিলের শুরুতেই সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 49% পর্যন্ত আমদানি শুল্ক আরোপের মাধ্যমে শুরু হয় এই বাণিজ্য যুদ্ধ। যদিও শেয়ার বাজারে ধসের কারণে সাময়িকভাবে পরবর্তী শুল্ক আরোপ পিছিয়ে দেওয়া হয়, তবুও চীনের সঙ্গে উত্তেজনা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার পথ এখনো খোলা রয়েছে যদি বেইজিং এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়। তবে চীনের পক্ষ থেকে পাল্টা বার্তা এসেছে। আমদানি শুল্ক 145% পর্যন্ত বাড়লেও প্রেসিডেন্ট শি জিনপিং দৃঢ় অবস্থানেই রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ নির্ভরতা থাকা সত্ত্বেও মার্কিন বাজার চীনের মোট জিডিপির মাত্র 2% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বড় ধাক্কা খেলেও চীন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে না। মার্কিন গণমাধ্যম বলছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি মূলত রাজনৈতিকভাবে চালিত। আমদানি নির্ভরতায় রপ্তানি খাতে যে স্থবিরতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতেই দ্বিতীয় মেয়াদে আরও কড়াকড়ি আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাহিদা রুবি, মাই টিভি। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন। তবে এবার এই প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসালেন রাশিয়া। রাশিয়ার শীর্ষ এই নেতা বলেছেন, রাশিয়া ইউক্রেনের সংঘাতের বিষয়ে পশ্চিমা অন্য যে কোনো নেতার চেয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বোঝাপড়াই সর্বোত্তম। বিস্তারিত জানব রিপোর্টে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 12 এপ্রিল তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোম্যাসি ফোরামে তিনি এই কথা বলেছেন। ইউক্রেন সংকট সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোঝাপড়া পশ্চিমা বিশ্বের অন্য যে কোনো নেতার তুলনায় গভীর বলেছেন তিনি। সের্গেই ল্যাভরভ কি সত্যি ট্রাম্পের প্রশংসা করলেন, না এর পেছনে রয়েছে দূরভিসন্ধি কোনো উদ্দেশ্য? তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোম্যাসি ফোরামে এক বক্তব্যে ল্যাভরভ বলেন, যখন আমরা ইউক্রেন সহ যে কোনো সংঘাতের মূল কারণ খুঁজে তা সমাধানের কথা বলি, তখন দীর্ঘস্থায়ী শান্তি একমাত্র পথ। আর ট্রাম্পই হচ্ছেন একমাত্র বিশ্ব নেতা যিনি এই বিষয়গুলো খোলাখুলি আলোচনা করেছেন।
ল্যাভরভ বলেন, ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার পশ্চিমা উদ্যোগকে একটি বড় ভুল হিসেবে চিহ্নিত করেছেন, যা রাশিয়ার দৃষ্টিকোণ থেকেও একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল। তার ভাষায়, এটি এমন একটি বক্তব্য যা আমরা বহুবার বলে আসছি। ট্রাম্প সেই কয়েকজন নেতার একজন যিনি এই ভুলগুলো স্বীকার করতে সাহস দেখিয়েছেন। ল্যাভরভের এই মন্তব্য আসে এমন এক সময় যখন সম্প্রতি সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ। এই বৈঠকে সম্ভাব্য যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। যদিও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যে কিছু মতভেদ এখনো বিদ্যমান, তবুও আলোচনাকে সম্ভাবনাময় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।